মাসি তো সুন্দর করে হাসো। আজকে আমাদের মিনা মাসির নতুন অবতারে কেন এসেছে বলো তো মাসি? নাইটি পরে কেন আজকে আমাদের বাড়ি? আচ্ছা, আজকে মিনা মাসির ছিল হচ্ছে চেক আপ। কি তুলছো না? ওই যে ডিমের উত্তর দেবো তো। আচ্ছা, তো আর আলু দেবো মাসি না, এই যে তিনটে। আজকে মিনা মাসির হাসপাতালে ছিল চেক আপ। এর আগে হাসপাতালে জামা কাপড় পরে আমাদের বাড়িতে রান্না করতে এসে আমার সাথে ঢিসুম 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 হয়েছিল। সেই ঢিসুম ঢিসুম হওয়ার পরে আমি বলেছি না, রান্নার হাসপাতালের পোশাক পরে কাজ করা যাবে না। তো এই যে এটা তো আবার উল্টো পড়েছে, ভগবান। হ্যাঁ, এই তো উল্টো, এই যে ভগবান চোখে দেখি গোবিন্দরে বলো। আচ্ছা, যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে তারপরে আমি বলেছি যে না, আমাদের বাড়িতে কিন্তু ওই হাসপাতালের পোশাক পরে রান্নার কাজ না, ওটা করা যাবে না। তো আজকে কালকে আমাকে বলেই গেছিল, তুমি আর ডুবতে দাও না, আমি হাসপাতালের পোশাক কি আর এক্সট্রা শাড়ি তো ক্যারি করে না, আর একটা বাড়িতে আছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি এসে পড়ো, আমার একটা নাইটি পড়ো। তো এই নাইটিটা আমার মায়ের জন্য কেনা আর কি, তো সেটা তো মা পড়েন না, আমি এটাকে মাপের কাজে ব্যবহার করি। তবে এইবারে মাপের জন্য আর একটা নাইটিও রেখে দিয়েছি আর কি। তো সেইটাই মিনামাসিকে বললাম, হাইটটা আমার মায়ের আর মিনামাসির একদম সমান সমান, তাই জন্য এইটা আজকে মিনামাসি গায়ে দিয়েছে এবং ভালোই লাগছে দেখতে। তাও হ্যাঁ, মানুষটাকে মিষ্টি দেখতে তো সব সুন্দর মানিয়ে যায়। আর এই যে আমার, এবং হ্যাঁ ওই গেছে গিয়ে, আর তো হাসপাতালে আর কতবার যাওয়া। কি জন্য হাসপাতালে গেছিল বলে দাও? হ্যাঁ, পাটা ফুলেছে, চোট লেগেছে। আরে একবার পড়ে গেছিলাম না, অনেকদিন হয়ে গেছে পড়ে গেছি, সেই মানে দাগা দিচ্ছে আর এই রক্তটা মানে টান দিচ্ছে। তুমি অনেকদিন আগে পড়েছো? অনেকদিনের আগের কথা তো, এখন মাঝে মাঝে জাগাত দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তা কি কি টেস্ট দিয়েছে ডাক্তারবাবু? ওই যে রক্ত পরীক্ষা, তারপর থাইরয়েড, তারপরে ওই দিকে এক্সরে দিচ্ছে করতে। তা হয়নি সেটা? ওইটা হয়নি, কালকে বলে একসাথে করবে। ঠিক আছে, তাহলে তোমার কালকে আবার এই নাইটি পড়া হবে। হাসপাতালে ঢুকবো না। না, ও হাসপাতালে যাবে না, ওই যে কিবা ওয়েলফেয়ার আছে না, ওয়েলফেয়ারে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে অতি সামান্য ফল মিনামাসি কেটে দিয়েছে, এটি এখন গলার দোকান করবো। তবে একা আমি নই, আমি আর আমার মেয়ে মিলে। আজকেও বাগানের ফুল দিয়ে পুরো ঠাকুরের আসনটা সুন্দর লাগছে দেখতে, মানে ফুলে ফুলে সুন্দর লাগছে, যার ফলে আজকেও আমি ধূপ দেবো না, শুধু মোমবাতি জ্বালিয়ে পুজো হয়ে গেছে। তো আপনারা হয়তো এই থালাটা দেখে ভাবছেন যে মিনামাসিকে দেবো না বা দিচ্ছি না, সেটা নয়। মিনামাসিকে প্রত্যেক দিন অফার করি, মিনামাসি খায় না। এক তো হচ্ছে পেয়ারা খেতে পারে না, কারণ দাঁতে সমস্যা আছে, মৌসুম্বিতে নাকি অ্যাসিড হয়ে যায়, মাসির বয়ানে অ্যাসিড হয়ে যায়, যাই হোক। আর পেঁপেটা হচ্ছে একদম খেতে কোনোভাবেই ভালোবাসতো না। তারপরে যখন ওই হাজব্যান্ডের একটা কি অসুবিধা হয়েছিল, হাজব্যান্ড অনেকদিন ভুগেছিল। তো এমনিতে তো অভাবের সংসার, আগাগোড়াই অল্প তেলে অল্প ঝালে রান্না করতে ওরা বাধ্য ছিল ছোটবেলাতে, মিনামাসির কথা বলছি। তারপরে ওই হাজব্যান্ডের যেহেতু সমস্যা ছিল শারীরিকভাবে, সেহেতু না অনেক দিন ও একদম একটু একটু তেলে রান্না করাটা ওর অভ্যেস হয়ে গেছিলো। আবার হাজব্যান্ড ফুডই ছিল, যার ফলে ওর মধ্যে কি করে টেস্টি রান্না করতে হবে মানুষ চেষ্টা করে সেটাকে আয়ত্তেও এনেছিল, আর যারা পারতেও ছোটবেলা থেকে। যাই হোক, তখন না প্রত্যেকদিন হাজব্যান্ডকে পেঁপে দেওয়া হতো। তা ওর হাজব্যান্ড আবার পেঁপে খেতে ভালোবাসতো না, ও বউ না খেলে ও খেত না, সেই জন্য টানা 2 বছর নাকি ওকে প্রত্যেক দিন পেঁপে খেতে হতো, যার ফলে ওর এখন পেঁপে কেটে দিচ্ছে ভাবছি ঠিক আছে, তার বেশি কিছু মানে ওকে খেতে বললেও নাকি কিরকম একটা করে। তা সেই আর কি কারণ। এমনিতে আম, জাম, কাঁঠাল এগুলো খুব ভালোবাসে, কিন্তু এমন এমন জিনিস সেই জাম না, আম আর কাঁঠাল এগুলো তো আমাদের বাড়িতে চলবে না। তো এই আর কলাও খেতে ভালোবাসে, সেটাও হবে না, যার ফলে মিনামাসি ভাগ পাচ্ছে না। তবে কালকে আনারস কাটা হবে, কালকে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাবো, এরকমই পরিকল্পনা। এই যে এখন আবার শাড়ি পরে টাটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, পড়তেছে। টাটা মাসি, আবার যেন দেখা পাই। এই গন্ধবাদন জমা হচ্ছে, একটু ডিঙিয়ে ফেলি, কি বলেন? চলুন, ঠিক 30 সেকেন্ডের মধ্যে গন্ধবাদন ডিঙিয়ে ফেলি। যতই বলি যে ধুঁয়ো দেবো না, ধুঁয়ো না দিয়ে পুজো করলে কিরকম একটা লাগে, তাই ধুঁয়ো দিয়ে ধুঁয়োর জায়গাটা অন্য জায়গায় রেখে দিয়েছি, যাতে ফুলের শোভা বিঘ্নিত না হয়।
আর বাইরেতে সেই বৃষ্টি শুরু হয়েছে। ওই ডগাগুলো এত সুন্দর ছেড়েছে, কিন্তু যে গাছে নাকি লাউ হয়নি সেই গাছের লাউ ডগা খেতে নেই বলে, যার ফলে এখনো লাউয়ের ডগা খাওয়া হয়ে ওঠেনি আমাদের, কিন্তু দেখে ভীষণ লোভ লাগছে। কল্পনা দিয়ে একটা লাউয়ের ডগা খেটো না এখান থেকে, এত সুন্দর লাউয়ের ডগাগুলো লক লক করছে, ঝুলছে, কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, তুমি তোমার লাউ না ধরলে লাউয়ের ডগা খেতে নেই বলো? আম গাছে জালি হয়ে কি লাভ? আমরা চড়ে চড়ে আম ইয়ে করতে পারবো, তবে ঝিঙে তো হালকা, লাউ তো মোটা হবে, দেখো আবার খুলেও পড়তে পারে। হ্যাঁ, তারপরে এত লাউ হবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, তারপর সেগুলো শুকিয়ে ওই লাউয়ের বস হবে, তাও আমরা লাউ পাবো না, কারণ আম গাছে লাউ হলে কি আর পাওয়া যাবে এত উঁচু? হ্যাঁ, সেটাই তো দেখছি, এই ভুলভাল জায়গায় গাছ তুলে দিলে তো এই হবে। তার নিজের থেকে নামাতে পারো নি? নামাতে নিলেও আবার উঠে গেছে, একদম প্রথম থেকে যদি নামানো যেত ওটাই ভুল হতো। এইরকম চাপের মতো লাগে দেখতে, দুটো গাছ আছে। আমি যদি এক্ষুনি না আসতাম তাহলে গাছটা 12টা বাজতো। এই জন্য সব জায়গাতে নজর রাখতে হয়। এই যে পাইপটা এর ভেতরে গোজা ছিল, এই যে এই পয়েন্টটাতে, বুঝতে পারছেন তো? 4টার সময় জল এসেছে, এখন বাজে 4:30 উপর, আধ ঘন্টা ধরে সমানে জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তো বহতা নদীতে তো কোনোদিনও, বা বহতা জলে তো কোনোদিনও বদ্ধ হয় না, বদ্ধ জলেতেই হয়, পুকুরে বদ্ধ হয়। তাই সেক্ষেত্রে এটা এরকম হয়ে গেলে গাছ বাঁচবে না, গাছের উপর স্ট্রেস পড়বে, আর তাছাড়া নতুন কচি গাছ, স্ট্রেস পড়বে, গাছ আর বাঁচবে না। সপ্তাহে 1 দিন বা প্রয়োজনে 2 দিন জলে ওভারফ্লো করা যেতে পারে, কিন্তু এরকম করলে এই মুশকিল হয়ে গেল আমার। আছে তাও বলতে হবে ওকে, গাছ মরে যাবে এই কথাটা বললে তখন হয়তো বা বলবে যে ঠিক আছে আর করবো না। খুবই ভুল হলো বন্ধু, টিউবারটা স্ট্রেস হয়ে গেল, কনফিউজড হয়ে গেল, কারণ জল এসেছে 2.5 ঘন্টা আগে, আধ ঘন্টা নয়। আমি আধ ঘন্টার জন্য হলে ব্যাপারটা ম্যানেজ হতো, কিন্তু এবারে খুব ভুল হলো, ও বুঝতে পারছে না যে ও নদীতে আছে নাকি। তো এখন টেকনিক আছে, একটু নাড়িয়ে দিতে হবে, মানে পজিশনটা একটু সামান্য একটু হলেও চেঞ্জ করে দিতে হবে, তাতে সে আরেকটু স্ট্রেসড হলেও অন্তত এই স্থিতাবস্থা সে আসবে 2-3 দিন পর, যে সে একটা জায়গাতেই আছে, বদ্ধ জলেই আছে। আর এতটা জল পড়ে যাওয়া, এতটা জল অপচয় হওয়া, সেটাও তো একটা খারাপ জিনিস। জল এসেছে 2টোরও আগে, ওটাতেও তো আমাদের অটোকাট করা আছে, যখন জল শেষের পথে তখন যখন ওখানে জল পড়ে তখন ওটা অটোমেটিক্যালি উঠতে থাকে, সেরকম ব্যবস্থা করা আছে। তা আমার শ্বশুরমশাই বললেন 1:45 নাগাদ ওই মেশিনটা চলতে শুরু করেছে, তার মানে জল এসেছে 2:45-র সময়। সেই তখন থেকে 4:30 পর্যন্ত টানা জল পড়ে যাওয়া, এতটা জলের অপচয়, এটাও ভীষণ গায়ে লাগছে। মানুষের যেটা খুব সহজলভ্য না, মানুষ এটা মর্ম বোঝে না, সত্যি কথা। যাই হোক, ঠিক আছে, আপাতত বলে দিয়েছি যে 7 দিন আর ওই গাছে হাত দেওয়া যাবে না। আজকে কিচ্ছু করছি না, কালকে গিয়ে একটু সামান্য নাড়িয়ে দেবো গাছটা, মানে টিউবারই তো আছে এখনো, সেটাকে একটুখানি এরকম করে একটু ঝাঁকিয়ে দিলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে, আশা করা যায়। বন্ধুরা, করজোরে একটা অনুরোধ করব, আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই আমার ভিডিও দেখে পদ্ম করতে তাদের ইচ্ছা হয়েছে, তারা কেউ কেউ পদ্ম করছেনও, এবং বেশ 7-8 জন মিলে আমাকে জিজ্ঞেস করেছেন ভিডিওর বাইরে, মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে, যে আমি কিভাবে টিউবার অর্ডার করতে পারি, বা যার কাছ থেকে আমি টিউবার নিচ্ছি তার ঠিকানাটা বা অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা দিন। তো আমি তাদের সবাইকেই দিয়েছি। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যেই বলছি, পদ্ম গাছ করবেন একা হাতে। এ কিন্তু ফুটপাথে কেনা গাঁদা গাছ নয়, 20 টাকা দিয়ে কিনে আনলাম যে এবং গেড়ে দিলাম এটা হয়ে যাবে, তা নয়। নয়নতারা গাছ নয়, তুলসী গাছও নয়। কি কারণে পদ্ম গাছকে, পদ্ম ফুলকে আমাদের জাতীয় ফুল করা হয়েছে, সেটা কিন্তু একটু ভাবনার ব্যাপার বটে। এই গাছ খুব একটা কঠিন গাছ নয়, তবে একেবারে জলবৎ তরলং গাছও কিন্তু এটা নয়। সেই জন্য যারা জানেন এটার পরিচর্যা তারাই কিন্তু প্লিজ করবেন, না হলে কিন্তু বাড়ির অন্যদের ব্যাপারে এই গাছের জন্য কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে। তো এটা আমার বিশেষ অনুরোধ। আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন তাহলে আমি আর আমার বাবা মিলে অনায়াসে এই পদ্ম গাছের পরিচর্যা করতে পারতাম।
কিন্তু আলপনার দিকে আমি আর পদ্ম গাছটা ছাড়তে পারছি না। যদিও গাছপালা ভালোবাসা ওকে শিখিয়ে নিতে হবে, এজন্য বিশাল বিদ্বান হবার প্রয়োজন নেই, কিন্তু এরকম এই হুটুট হাতুট কাজ করা তাহলে কিন্তু আমার গাছের ক্ষতি হবে। এবং যতক্ষণ না পর্যন্ত প্রপার ও শিখছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওর ব্যাপারে স্ট্রিক্ট হতেই হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, এখন আপাতত এই জায়গাটাতে একটু দাঁড়ালাম। মাঝে মাঝে এখানে এসে দাঁড়াই, অনেক কথা মনে হয়, সেটাই আর কি আপনাদের সাথে কিছুটা আজকে শেয়ার করব। আমি সবটুকু যে সবসময় বলে উঠতে পারি তা না, অনেক সীমাবদ্ধতা আমারও আছে, কিন্তু আজকে কিছু কথা না শেয়ার করে পারলাম না, বেরিয়েই গেল মুখ দিয়ে। জানি অনেকে অনেক রকম ভাবতে পারেন, কিন্তু যা মনের কথা বললাম সেগুলো সবই আমার মনের কথা, এইটুকুই বলা যায়। সময় কতটা বদলে গেছে দেখুন বন্ধু। এত এত বাড়ি, এটা আলিদাদের বাড়ি, এটা ফ্ল্যাট, এটা দীপালি মাসিদের বাড়ি, এটা গোটাটাই আলিদাদের বাড়ি, ওটা আমার ছোট খুশশুদের বাড়ি, ওটা এক আন্টির বাড়ি। এছাড়া আমরা না তেমন কাউকে আর বিশেষ চিনি না। ওটা মুখার্জি দাদের বাড়ি। কিন্তু এই সমস্ত বাড়িগুলোতে কারা থাকে, কি বৃত্তান্ত, আমরা কিছুই জানি না। অথচ আমি তো গ্রামের মেয়ে, এ পাড়া ও পাড়া সে পাড়া জুড়ে এত এত মানুষের পাশ, আমরা সবাইকে চিনতাম, সবার বাড়ি যেতাম, কোনো রকমভাবে কোনো ভান ভনিতা, কোনো ফর্মালিটি ছাড়া ঢুকে পড়তাম। খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেলে, মমতাদি একটু জল দে না, এই মাসি একটু জল দাও না, তোমাদের বাড়িতে কি সুন্দর পেয়ারা হয়েছে দুটো পারি, এগুলো আকছার লেগেই থাকতো। সময়ের সাথে সাথে এত ঘনিষ্ঠ প্রতিবেশী, নিকট প্রতিবেশী, হাঁক দিলে শুনতে পাবে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে, এরকম একটা অবস্থানে এসে আমরা কাউকেই প্রায় চিনি না। অথচ বেঁধে বেঁধে থাকতে চাইলেই থাকা যায়। এবং এই যে না থাকাটা, এটা সব পাক্ষিক। একদিক থেকে ভালো যে কেউ কারোর ব্যাপারে আমরা করবো না, কিন্তু আদৌ কি এটা ভালো? মাঝে মাঝে এটা মনে হয়। তা ছেড়ে ছেড়ে থাকা, ব্যক্তি স্বাধীনতা বলে যে বস্তুটি, সেটি খুব বেশি রকমভাবে প্রাধান্য পেয়ে যাওয়া, আদৌ কি এটা ভালো? কে জানে ওদের বাড়িতে বা এইসব বাড়িগুলোতে কার হয়তো কোনো বিপদ হয়েছে, কেউ হয়তো বাচ্চা রেখে কোথাও যেতে পারছে না, তার 2 ঘন্টার জন্য কোথাও যাওয়া উচিত, আমরা জানি না। বা আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, হতেই পারে, কিছুই জানি না, কারোর খবরই রাখি না, না কেউ আমাদের খবর রাখে। তাও বলা যায় ব্লগটা করি জন্য অনেকে আমাকে চেনে, আমার খবর অনেকেই পায়, কিন্তু বাস্তবে আমি কারোর খবর বিশেষ পাই না। কারণ ওই বেঁধে বেঁধে থাকাটা একদমই কমে গেছে। শহরাঞ্চলে আজকাল মানুষ খুব বেশি ব্যক্তি স্বাধীন হয়ে গেছে। পাড়ার কাকিমা, একটা যে নতুন কথা শুরু হয়েছে, যে পাড়ার কাকিমা, এই কথাটা কে চালু করেছে? নতুন প্রজন্মের মানুষেরা। এখন বলুন তো দেখি, পাড়ার কাকিমারা কি সবাই খারাপ? তারা মানুষদের খোঁজ খবর করে, হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে সীমা বোঝে না, একদম মানে তাদের কোথায় থেমে যেতে হবে, তাদের সংখ্যাও নেহাত মন্দ নয়, তারা বড্ড বেশি সীমারেখাটা ভুলে মানে নিষিদ্ধ জায়গায় পা বাড়িয়ে ফেলে। এটা তো ঘটনাই, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু আমি এরকম একজনকে চিনি, যিনি আমাদের দিনহাটার মানুষ, তাকে আজকের জমানার বাচ্চারা পাড়ার কাকিমাই বলবে। কিন্তু তিনি যখন পাড়ার সবার হাঁড়ির খবরটাও যেতে যেতে নিতেন, তারপরে তিনি সবার বিপদেও দৌড়ে যেতেন। একটা খুব সুন্দর বাচ্চা, তাকে বাবু ভালো আছো এটা বলতেও ভয় করে। তার মা যদি অচেনা মানুষকে মনে করে যে আমি অপহরণকারী, কথাটা সবার ক্ষেত্রেই সত্যি। কারণ অপরাধ বেড়েছে ঠিক কথা, সবাইকেই সাবধান হওয়ার প্রয়োজন আছে, এটা সত্যিই খুব সত্যি কথা। কিন্তু তবুও কোথাও না কোথাও বেশি সত্যি গ্রাস করে ফেলছে আমাদের, এটাও ঘটনা। কি বলবো, হয়তো কিছু এলোমেলো কথাই বললাম, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমরা যে পাড়ার কাকিমাদের দেখে এসেছি, তারাও এরকম পরিমিতি বোধ শূন্যই অনেক ক্ষেত্রে হয়েছিল, কিন্তু তাতেও আন্তরিকতা ছিল, তাতেও ভালোবাসা ছিল। খুব নিকট আত্মীয়, তার বিয়ে হচ্ছে না, সে বিয়ে করছে না, তার বয়স 32, 33, 34 হয়ে যাচ্ছে, তাকেও আজকাল কিছু জিজ্ঞেস করা যায় না, তাকেও বলা যায় না সঠিক সময় সঠিক কাজটা কর, পরবর্তীকালে অসুবিধা হতে পারে, এই অ্যাডভাইসটুকুও তাকে দেওয়া যায় না। সে অন্যভাবে নেয়, সে আমার জীবন আমি বেঁচে থাকবো। এটাই ঘটনা যে সবাইকে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, নেই, সত্যি নেই। সেটা যদি হতো তাহলে তাকে সম্মান জানানোই যায়। তার বিয়ে করার ইচ্ছে আছে, তার একটি নিজস্ব পছন্দের পুরুষ আছে, সবকিছু সত্ত্বেও তারা বিয়ে করবে না, করছে না, সেটা তাদের ব্যক্তির স্বাধীনতার নিশ্চয় বটে। কিন্তু আভ্যন্তরীণ কোনো কারণ থাকতে পারে, সেই কারণটাও অতি নিকট আত্মীয় হিসেবেও কারোর জানার কোনো অধিকার নেই। যেখানে জানি যে তার সংসার করার খুব ইচ্ছে, বিশেষ একজন মানুষের সাথেই করার ইচ্ছে, তার ফ্যামিলি আগে নিয়ে যাওয়ার একটা খুব ইচ্ছে, এটাও জানি যে এখন গড় মনোপজের বয়স এগিয়ে এসেছে, কিন্তু তাও কিছু বলা যাবে না, কিছু করা যাবে না।
তাকে দেখতে হবে, সে দুঃখ পাচ্ছে, দুঃখ পেতে পারে, সম্ভাবনায় আমাদের তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। কারণ এখন সবাই খুব ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সবার মতকেই আমি সম্মান জানাই এবং আবারও বলছি, আমার মতের সাথে সবার মত মিলবে এমন কোনো কথা নেই। এবং এইসব বলতে বলতেই পাহাড়টি দেখা গেল শেষ পর্যন্ত। পাহাড়টি দেখা গেল শেষ পর্যন্ত। আকাশ মেঘলা, কিন্তু তাও এইখান থেকে এদিকটায় বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে। আপনাদের যখন বৃষ্টি দেখালাম তখন বাজে মোটামুটি ওই 1টা-1:30টার মতো, এবং তারপর রোদ হয়েছে এবং ভীষণ গরম পড়েছে। তারপর বৃষ্টিটা হওয়ার পর ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর কিন্তু গরমটা বেড়েছে। আমাদের ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, সেটা আজ 2 দিন হলো হয়েছে, কিন্তু তাও আমরা ওই ঘরে থাকতে পারছিলাম কারণ আবহাওয়া মনোরম ছিল। কিন্তু আজকে আর কোনোভাবেই ওই ঘরে থাকা যাবে না, ভীষণ গরম লাগছে। থাকা যাবে না তা না, আসলে অভ্যেস হয়ে গেছে, এটাই আর কি ব্যাপার। আর বোধিসত্ত্ববাবুর কালকে কলেজ আছে, আজকে তার কলেজ ছিল, ভোর 4টের সময় উঠেছে। আজকে তার যদি ঘুমটা কোনোভাবে কম্প্রোমাইজড হয় তাহলে তার খুব কষ্ট হবে। সেই জন্য আমি এই ঘরটাতে একটা শোবার ব্যবস্থা করে দিচ্ছি। এখন টুপুর মাটিতে শোবে সেটা আমরা চাই না, সত্যি কথা। শোয়ালে শোয়ানোই যায়, কিন্তু অন্য কোনো দিন হয়তো বা সেটা হবে, কিন্তু আজকে বোধিসত্ত্ববাবুই নিচে শুতে চাইছেন। এবং আমি আর বোধিসত্ত্ববাবু দুজনেই আপাতত এই মুহূর্তে, যদিও বুম্বাদার একার বিছানাটাই করছি, কিন্তু তারপরে ওই খাটটা যেহেতু ছোট, টুপুরের মতো কমফোর্টেবলি সুখ, কিন্তু আমি আর বুম্বাদা নিচে শোবো সেই রকম একটা ব্যবস্থা করছি। তো কার্পেটটা নিয়ে এলাম, জিনিসপত্রগুলো কিছুটা সরিয়ে দিলাম, চেয়ার টেয়ারগুলো দেখলে নিয়ে, খাবার টেবিলটা ওদিকে ঘেঁষে দিয়েছি। আর কার্পেটের উপরে একটা বিছানার চাদর এই জন্যই পাতলাম যে কার্পেটটার ওপরে যেটা পাতা হবে সেটা আমাকে কাচতেই হবে। কার্পেটটা নোংরা মোটেই নয়, কিন্তু ওই একটু কেমন যেন, যতই মানে ঝাড় দেওয়া হোক একটু যেন ধুলো ধুলো থাকেই, তা যার ফলেতে ওটার উপরে যেটা পাচ্ছি সেটা কাচতেই যেহেতু হবে, সেই জন্য মোটা কিছু ওর উপর পাতার আগে একটা বিছানার চাদরের লেয়ার দিয়ে দিলে শুধু চাদরটা কাচলেই আমার হয়ে যাবে। তো তার উপরে একটার পর একটা সেরকম দিয়ে যতটুকু কমফোর্টেবল করা যায় ততটুকুই করছি। আগে তো এই সমস্ত দৃশ্য আগের দিনের বাড়িতে আর কি খুবই কমন ছিল। বাড়িতে কেউ এলে আমরা এইভাবে অনায়াসে শুতে পারতাম। টুপুরকেও এই অভ্যেস করাতে হবে, কিন্তু যাই হোক আজকে হচ্ছে না, কিন্তু অন্য কোনো দিন নিশ্চয়ই হবে। এমন নয় যে ওর হয় না, আমাদের বাড়িতেও মাঝে মধ্যে লোকজন আসলে আমরা এরকম ভাবে শুয়ে থাকি। টুপুর তো এতদিন আমাদের সাথেই শুতো, মাঝখানটাতে যখন ও শুতো তখন ও এরকম ভাবে আমাদের সাথে বহুবার নিচেতে শুয়েছে। তো যাই হোক, এখন আপাতত টুপুর বুঝতেই পারেনি, ও ঘরে পড়ছিল যে এ ঘরে হচ্ছেটা কি। তারপরে ও যখন জানতে পারলো, আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এই যে কমফোর্টের যেটা আছে সেটাকে তুমি একটুখানি ভাঁজ করে দাও। তো এখন এই মুহূর্তে দেখে যেন আপনাদের মনে হবে যে বুম্বাদার একার বা কারো একজন, আমার বা বুম্বাদার কারো একটা একার বিছানাটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে শুয়েছি কিন্তু আমি এবং বুম্বাদা দুজনেই নিচে, আর টুপুর শুয়েছে ওপরে। এখন মোটামুটি 9:15 মতো বাজে। তারপর মায়ের সাথে কথা টথা এদিক ওদিক সেদিক করে সময়টা কাটলো। 10টার পরে আমি গেলাম রান্নাঘরেতে, এবং তারপর রান্নাঘরে যদি ব্লগ করা যেত, অনেক কিছুই করা যেত, কিন্তু আজকের ব্লগটা তাহলে আমার অত্যন্ত বেশি বড় হয়ে যেত। তাই জন্য রান্নাঘরে আজকে কিছুই ক্লিপিং সে অর্থে তোলা হলো না। কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বাজে 11:06। তো আমার হাজব্যান্ড ওই 6টা 6:30 পর্যন্ত, হ্যাঁ না আমি স্যুপ খাবো না, না আমি খাবো না। তো ও তো ওই 6টা 6:30 খায়। ও প্রচণ্ড ব্যস্ত ছিল আজকে, ও কলেজে গেছিলো, সেখান থেকে ফিরে কোনো রকমে খেয়েছে। তারপর ও কন্টেন্টের জন্য কিছু তথ্য রেডি করেছে, মানে মাথায় তো থাকেই সবসময়। তো যাই হোক, তারপর সেটা করে তারপর উত্তরবঙ্গ সংবাদ আজকের ফেসবুক লাইভ ছিল, সেটা করতে গেছে। এসে তারপরে ওর নিজের কন্টেন্টের ভিডিও, মানে আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেটার জন্য ভিডিও শ্যুট করেছে, সেটাকে পাবলিক করেছে। করে আবার রবিবার দিনে উত্তরবঙ্গ সংবাদে ওর লেখাটা বেরোয়, সেটা ওকে শনিবার দিনে জমা দিতে হয়। যত তাড়াতাড়ি জমা দেওয়া যায়, হাতে লিখে করে তো, যত তাড়াতাড়ি জমা দেওয়া যায় তত ওদের একটু সুবিধে হয় ব্যাপারটাকে চাপা করে চাপাতে। তা সেক্ষেত্রে আজকেও সেটা এখন লিখতে ওর এতটা বেলা হয়ে গেছে। আমি রান্নাঘরে কাজ গোটানোর পরে, মানে গোটাতে খিদে পেয়ে গেছে, তখন একটু স্যুপ খাচ্ছে এখন, স্যুপ আর ছানা, সেটা মানে টেংরির স্যুপ আর কি। তো সেটা বানিয়ে দিলাম, তো এখন গরম সেটা খাচ্ছে। হাড় দিয়েই, মূলত মাংস অল্পই দিয়েছি, তো কারণ শুধু ওর একার জন্য। আর টুকুরও আমার আজকে ভাত খেয়েছে, আবার আজকে নিজে থেকেই বেশ 2 দিন থেকে বলছে যে মা ভাত খাবো, খাইয়ে দাও। তো এই কাজটি করে আমি ওই সমস্ত কাজগুলো করে রান্নাঘর তোর
গোটাতে গোটাতে স্যুপ হয়ে গেল, ছানা হয়ে গেল, হয়ে তারপর সমস্ত গুটিয়ে নিজের জন্য এই একটা পানীয় বানিয়ে নিলাম। কাজ করতে নিলে খুব একটা সময় তো লাগে না, তবে আমি মোটামুটি রান্নাঘরেতে গেছি 10টার সময় এবং এখন হয়ে গেছে মোটের উপর সব গুছিয়ে একদম পরিচ্ছন্ন করে পরিপাটি করে। এখন ওই যে কটা জিনিস খাচ্ছে ওইগুলো বাসনটুকু হবে আর এটা হবে। তা তার মাঝখানে আমার আমাকে খাইয়েও দিয়ে এসছে। এখন এটা বানিয়েছে হচ্ছে হলুদ গোলমরিচ আর লেবুর ছিলকা যেটাকে বলে, মানে খোসা, সেটাকে একটুখানি পাতলা করে কেটে আর একটুখানি আদা, সেটাও ওই কেটে কেটে তবে দিয়ে দিয়েছি। তা সেটাই আর কি, অনেকটা ছিল জল, মানে একটা ওভেনে ছানাটা করে তারপরে স্যুপটা বসিয়েছি, আর একটা ওভেন যেটা খালি ছিল সেটাতে এটা ফোটাচ্ছি, হাফ কাপ হয়ে গেছে। অনেকটাই ছিল, 1 কাপের অনেকটাই বেশি ছিল আর কি। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে, দাঁতে যেগুলো পড়বে সেগুলো সমস্ত চিবিয়ে নেব। তো আর আমিও আজকে রাত্রেবেলাতে ধরুন সে তখন কটা বাজে, 10:30, একটু আগে আমি একটা ডিমের পোচ খেয়েছি, কারণ আমারও আজকে ভীষণ খিদে পাচ্ছিল। আর এমনিতে আমার টানা ফাস্টিং একদমই বারণ, মেটাবলিজম একদম বুশ। তা সেই জন্য তো এই ছোটোখাটো নাটস ফাটস এগুলো খাওয়া যেতেই পারে, কিন্তু আজকে এত খিদে পাচ্ছিল যে একটা পোচ বানিয়ে খেয়েই নিলাম। ভালোই লাগলো, তবে ওই আর কি। তো যাই হোক, মাঝখানের 1 ঘন্টায় রান্নাঘরটুকু গুছিয়ে টুচিয়ে নেওয়ার পর এখন এলাম আপনাদের সামনে ঠিকঠাক করে ব্লগটাকে এন্ড করতে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর কি বলবো, যদি শেয়ার করতে ইচ্ছে হয় প্লিজ শেয়ার করে দেবেন, আর লাইক করতে ভুলে যান অনেকে, প্লিজ লাইক করবেন এবং আমার সাথে থাকবেন বন্ধুরা। আশা করছি আমি আপনাদেরকে আনন্দ দিতে পারবো এবং আমার নিজের জীবন যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করে কিছুটা হলেও ইতিবাচকতা ছড়াতে পারবো। লাইফস্টাইলই দেখাই, খুব একটা কোনো কিছু যে স্ক্রিপ্টেড থাকে তা নয়। করলে ভালোই হতো, মাথাতে আসেও না তা নয়, কোথাও না কোথাও একটু বাধে, এই আর কি। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।